হ্যালো গাইস, সবাই ঠিক আছো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ কি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। হ্যালো, কথা শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে কথা। ক্লিয়ার কি আছো? জি স্যার, শোনা যাচ্ছে কথা। ওকে, ঠিক আছে তাহলে। তোমাদের কেউ করোনা হয়নি তো? স্যার, 2-3 জন এখন এফেক্টেড আছে। ওকে, আমরা আজকে সেকেন্ডারি স্টিল মেকিং এর লাস্ট পার্ট দেখবো। সেটা হলো ক্লিন স্টিল অ্যান্ড ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং। So how to make cleaner steel without any inclusions, and if possible, or if that is not possible, তাহলে পরে inclusion গুলোকে একটু somewhat modify করে better property পাওয়া যায় কিনা, এই হলো আমাদের দুটো জিনিস। So clean steel to remove inclusions, inclusion engineering to modify inclusions. ঠিক আছে? So our lecture outcome for today's class will be understand what is clean steel and explain the methods of removing it and controlling inclusions in steel. And second one, examine the purpose and method of inclusions engineering steel. So if necessary, whether we can modify the inclusions for betterment of the mechanical properties. Okay, clean steel refers freedom from inclusions. So, which is not possible in reality. So, steel without inclusions is not possible. So, আমরা cleaner steel concept just introduce বলতে পারি যে how to make it cleaner, not without inclusions. Inclusion কত কমানো যায়, ঠিক আছে? সো এবং এই ক্লিনার স্টিল কত কমানো যায় তার মধ্যে আবার যদি আমরা স্পেসিফিকেশনটা ইনক্লুড করি, তাহলে পরে আমরা এমন একটা স্টিল করতে চাই যে স্টিলের মধ্যে ইনক্লুশনস থাকবে টলারেবল লিমিটে। টলারেবল লিমিট will be governed by the specification for a particular applications. So ওই অ্যাপ্লিকেশন বলবে যে ওকে ইনক্লুশন সাইজ 100 মাইক্রনের চেয়ে বড় হওয়া যাবে না, অথবা টোটাল ইনক্লুশনস বাই ওয়েট বাই ভলিউম 100 ppm এর বেশি থাকতে পারবে না। এই ধরনের একটা স্পেসিফিকেশন থাকবে, আমরা সেই স্পেসিফিকেশন পর্যন্ত চেষ্টা করব। অর্থাৎ আমরা ইনক্লুশনস অ্যামাউন্ট জিরো করার চেষ্টা করতে পারবো না, জিরো করার প্রয়োজনও নাই। যদি টলারেবল লিমিটের মধ্যে থাকি, দ্যাট ইজ এনাফ। সো দ্যাটস ওয়াই উই আর কল ইট ক্লিনার স্টিল। ওকে, সো কিছু কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা লিমিট সেট করতে পারি। ফর এক্সাম্পল অটোমোটিভ বডি যেগুলো আছে সেগুলোর মধ্যে অ্যালাইবল সাইজ ক্যান বি আপ টু 100 মাইক্রন। ঠিক আছে, যত আমরা মেকানিক বলে রেখে ওয়ার্কিবিলিটি বাড়াতে চাই, ফর এক্সাম্পল ড্রোন স্যাম্পল যদি করি, ওয়্যার তৈরি করতে চাই যদি, সেই সমস্ত ক্ষেত্রে ইনক্লুশন সাইজ আরো ছোট লাগে। এবং অ্যালাউবল অ্যামাউন্টের কথা যদি চিন্তা করি, এখানে কিছু কিছু লিমিটস বলে দেওয়া হচ্ছে। কার্বন লেটসে 30 ppm এর চেয়ে কম হতে হবে, নাইট্রোজেন 30 ppm এর চেয়ে কম হতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ধরনের কিছু লিমিট আমরা দেখতে পারি ফ্রম দ্য অ্যাপ্লিকেশনস অফ পার্টিকুলার স্টিল। Type of inclusions. Inclusions in general compounds of metals and non-metals. So it could be oxide, it could be sulfide, etc. Or even it could be nitride or carbide. So by chemical composition, different kind of inclusion by oxide. There's the most common inclusions.
আয়রন অক্সাইড, অ্যালুমিনিয়াম, সিঙ্গেল অক্সাইডের কথা যদি চিন্তা করি, অথবা যদি আমরা ডুয়াল অক্সাইড যদি চিন্তা করি, তাহলে অ্যালুমিনিয়াম সিলিকেট, ক্যালসিয়াম অ্যালুমিনেট, এক্সেট্রা এক্সেট্রা। সালফাইড আছে, আয়রন সালফাইড মোস্ট কমন, ম্যাঙ্গানিজ সালফাইড, ক্যালসিয়াম সালফাইড। আমরা চাই ক্যালসিয়াম সালফাইডে আলুকে ডিফারেন্স করার জন্য। সিরিয়াম যদি দেয়, সিরিয়াম সালফাইড, সিরিয়ামটা একটা গুড মডিফায়ার। Nitrides আছে, very important component because it drastically reduce the mechanical property because all those nitrides are brittle. Oxysulfide আছে, so manganese sulfide, manganese oxide combination, অথবা aluminum sulfide, aluminum oxide, calcium sulfide, this is the important combinations. Carbon nitride হতে পারে, phosphide হতে পারে, etc. So this is the by chemical composition we can classify them. By mineralogical composition, we can classify as a free oxide or binary oxide, etc. Spinel আছে একটা, silicate আছে একটা. So there is a common mineralogical composition wise these oxides. By stability অনুযায়ী আমাদের classify করতে পারি। কিছু কিছু আছে most stable, alumina, এটা ভাঙা যায় না। Some non-metallic inclusions more stable. Some common unstable oxide আছে, inclusions আছে, যেমন iron, manganese sulfide যেগুলো আছে, they are unstable because calcium দিলে পরে এটা একটু easily ভেঙে যায়, ঠিক আছে। Some free oxide, iron oxide, এটাকেও ভেঙে ফেলা যায় by using some other ingredient, for example carbon. Morphology wise যদি চিন্তা করি, তাহলে আমরা চাইবো এটাকে গোল করতে, রাউন্ড করতে। আমরা জানি রাউন্ড ডিরেকশন যদি থাকে, এরা মেকানিক্যাল প্রপার্টিকে লেস ড্যামেজ করে। Polyhydral একই কথা প্রযোজ্য, not very harmful compared to platelets or needle shape. These are the totally undesirable shapes. So aluminum dioxide steel যেটা আয়রন সালফাইড যেটা আছে, তোমরা আমরা ফিজিক্যাল মেট্রোলজিতে পড়েছি যে সালফার কেন হার্মফুল টু স্টিলস, বিকজ ইট ফর্মস আয়রন সালফাইড, এবং যেটা গ্রেন বাউন্ডারিতে ফিল্মের আকারে চলে। সো এটা একটা ফিল্ম, সো ফিল্ম ইজ নট ডিজায়ারেবল। সো মেইনলি তাহলে আমাদের এখানে একটা ছোট্ট একটা আমাদের দিক নির্দেশনা আছে যে আমরা যদি চেষ্টা করি এটাকে গোল করার জন্য। সো ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং এ ওয়ান অফ দ্য মোস্ট কমন গোল থাকবে যে এই বিভিন্ন শেপের ইনক্লুশনগুলো কি করে গোল করে ফেলা যায়। সো দ্যাটস দ্য মরফোলজিক সেন্সে। সাইজের কথা যদি চিন্তা করি, ডিপেন্ডিং অন দ্য সাইজ উই হ্যাভ মাইক্রো ইনক্লুশন, উই হ্যাভ ম্যাক্রো ইনক্লুশন। ম্যাক্রো ইনক্লুশন অলওয়েজ হার্মফুল বিকজ ইট সাইজ, ঠিক আছে, and they must be removed if possible. Micro inclusions on the other hand sometimes advantageous হতে পারে। ফর এক্সাম্পল যদি ছোট 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 মাইক্রো ইনক্লুশন থাকে, এক নম্বর তারা গ্রেন গ্রোথকে রেস্ট্রিক্ট করে, সো গ্রেন সাইজ ছোট থাকে, এবং তোমরা জানো গ্রেন সাইজ ছোট হলে পরে প্রপার্টি ইমপ্রুভ করে। on the other hand তারা ইল্ড স্ট্রেন্থ এবং হার্ডনেসকেও ইনক্রিজ করে। মোস্ট অফ দ্য ইনক্লুশন যেগুলো আছে সেগুলো হার্ডনেস, যার কারণে এরা হার্ডনেসকে ইমপ্রুভ করতে পারে যদি যারা মাইক্রো লেভেলে থাকে এবং ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকে। এবং এরা প্রিসিপিটেশন অফ কার্বাইডস এন্ড নাইট্রাইটস, মোর হার্মফুল যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলোকে প্রিসিপিটেট করে সলিড আকারে নিতে হেল্প করে। and can be used enhance strengthening effect, dispersion strengthening অনেক ধরনের মেকানিজম আছে, তার মধ্যে একটা আছে dispersion strengthening, just like precipitation hardening, ঠিক আছে। সো dispersion strengthening মানে আমরা ডেলিভারেটলি ওগুলোকে ওয়াইডলি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি দিস হার্ড পার্টিকেল গুলোকে। সো মাইক্রো ইনক্লুশনস টু somewhat হেল্পফুল হতে পারে। প্রপার্টিজ অফ ইনক্লুশনের মধ্যে কিছু কিছু প্রপার্টি আমাদের মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল থার্মাল এক্সপানশন, কিছু আছে thermal expansion greater than the steel matrix, those of steel matrix properties, or কিছু আছে like lower than the steel, smaller than the steel matrix thermal expansions, এবং দুটো ক্ষেত্রেই দুই ধরনের ড্যামেজ তৈরি করে। একটা হলো either they act as a crack যদি গ্রেডার থাকে, or যদি স্মলার থাকে তাহলে পরে তারা ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করে, and both are harmful to the mechanical properties, ঠিক আছে। সো দিস ইজ দ্য থার্মাল এক্সপানশন গেল। ডেনসিটি এন্ড মেল্টিং পয়েন্টের কথা যদি আমরা দেখি, সো কিছু আমরা যদি মোটামুটি যে ইনক্লুশনস কমন আছে সেগুলো যদি অবজার্ভ করি, তাহলে দেখা যাবে যে মোস্ট অফ দ্য ইনক্লুশনস দে আর সলিড at the steam making temperature. So steam making temperature আমরা আনুমানিক 1700 যদি কনসিডার করি, তাহলে পরে so this is 1300, এখানে আছে
900, 988, 1620. So these are the single oxide, single compound. আর যদি বাইনারি কথা চিন্তা করি তাহলে পরে আয়রন সিলিকেট আছে, আরেকটা আছে একটাই দেখানো হয়েছে। সো এক্সেপশন অফ বাইনারি, অল্প কয়েকটা সিঙ্গেল কম্পাউন্ড যে ইনফিউশন আছে তাদের মেল্টিং পয়েন্ট গুলো কম, লিকুইড। লিকুইড থাকলে পরে সুবিধা, এটা খুব ইজিলি উপরে ভেসে উঠতে পারে এবং ভেসে উঠতে পারে এগুলোকে সেপারেট করতে পারি স্ল্যাগ সিস্টেমের মধ্যে, ঠিক আছে। আর ডেন্সিটি কথা যদি চিন্তা করি, all infusions are lighter compared to steel matrix. Steel matrix 7.8 যদি ধরি তাহলে এখানে আমরা হেভিয়েস্ট যেটা পাচ্ছি সেটা হলো around 5.8, which is iron oxide, and lightest যদি চিন্তা করি তাহলে হলো সিলিকা, ঠিক আছে। সো এখানেও একটা ওয়ে থাকে except weighability কথা যদি আমরা আপাতত বাদ দেই তাহলে পরে ইট ইজ পসিবল, আমরা যদি কি জানি রুলটার কথা ভুলে গেছি, আমরা এক্সট্রাক্টিভ মেথডোলজিতে যেটা দেখেছিলাম যে আমরা এগুলোকে বিং লাইটার দে ক্যান ইজিলি ফ্লোট। ওকে, প্লাস্টিক ডিফর্মেবিলিটি, কিছু ইনক্লুশন আছে যারা দে আর প্লাস্টিক্যালি ডিফর্মেবল, ঠিক আছে, আর কিছু আছে ব্রিটল, ঠিক আছে। সো ব্রিটল গুলো মোর ডেঞ্জারাস এন্ড সো দ্যাট দে ক্রিয়েট ক্র্যাক। আর প্লাস্টিক ডিফর্মেবিলিটি সেটাও ডেঞ্জারাস, কিছু ডিফেক্ট আছে যেগুলো ডিফর্ম করে স্ট্রিঞ্জার টাইপের ডিফেক্ট ফর্ম করে, আমরা একটু পরে ছবি দেখবো। তো ডিফর্মেবিলিটি রেসপেক্টে যদি আমরা আলাপ করি, সো ক্যালসিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনা, দে আর আনডিফর্মেবল, ঠিক আছে। সো আপ টু স্টিল মেকিং টেম্পারেচার তারা ডিফর্ম করে না। স্পিনেল তারা ডিফর্ম করে টেম্পারেচার গ্রেটার দ্যান 1200। সিলিকাস ডিফর্মেবল হায়ার টেম্পারেচার, নট রুম টেম্পারেচার। আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, এরা প্লাস্টিক at room temperature gradually deform. So 400 উপরে গেলে পরে তারা আনডিফর্মেবল হয়ে যায়। ম্যাঙ্গানিজ সালফাইড হাইলি ডিফর্মেবল আপ টু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, উপরে হয়ে গেলে পরে তারা লেস ডিফর্মেবল। পিওর সিলিকা এট অল নট ডিফর্মেবল। সো এই প্রপার্টি গুলো যদি আমরা জানি তাহলে পরে ডিউরিং রোলিং অপারেশনস এরা আলটিমেটলি প্রপার্টিকে কিভাবে ড্যামেজ করে সেটা আমরা বুঝতে পারি। তো অ্যাসেসমেন্ট করার জন্য নানাবিধ টুলস আমাদের কাছে আছে এবং এই টুলস এর মাধ্যমে আমরা এদের কম্পোজিশন চেক করতে পারি, এদের শেপ, কোয়ান্টিটি এন্ড ডিস্ট্রিবিউশন চেক করতে পারি, ঠিক আছে, টু অ্যাসেস দ্য ক্লিনলিনেস অফ স্টিলস, ঠিক আছে। আমরা কিছুদিন আগে একটা কাজ করেছি, একটা কোম্পানি অনেক বিলেট আমাদের কাছে দিয়েছিল, সেই বিলেটটা কতটুকু ক্লিন, এখান থেকে বেটার কোয়ালিটি স্টিল তৈরি করা যাবে কিনা। সো এই ধরনের ডিসিশন মেকিং যদি হয়, পার্টিকুলারলি যদি মনে করো খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনে যদি যায়, মনে করো আমরা একটা হাই রাইজ বিল্ডিং বানাচ্ছি অথবা আমরা একটা ক্রিটিক্যাল ব্রিজ বানাচ্ছি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা চাইবো যে রডটা আমরা ইউজ করছি সেই রডটা যেন ইনক্লুশন ফ্রি হয় অথবা ইনক্লুশন যেন খুব একটা ড্যামেজ না করে। তো এইটা করতে গেলে আমরা ইনিশিয়ালি যদি চিন্তা করি যে এই যে বিলেট কাস্টিং করা হচ্ছে সেই বিলেটের মধ্যে ইনক্লুশন কতটুকু আছে এবং সেই ইনক্লুশন গুলো পারমিসিবল সাইজে বা পারমিসিবল শেপে আছে কিনা, যাতে ওইখান থেকে রড যদি বানাই তাহলে যেন ওদের কোয়ালিটি মানে এফেক্ট না করে। তো এই ধরনের অ্যাসেসমেন্ট যদি ইনক্লুশন অ্যাসেসমেন্ট যদি করতে চাই তাহলে পরে আমাদের টুলস অ্যাভেলেবল যেগুলো আছে, মোস্টলি নাম্বার 1 যেটা হয় সেটা হলো মাইক্রোস্কোপিক মেথড। এটা মাইক্রোস্কোপিক আমরা অর্ডিনারি অপটিক্যাল আমরা যে মাইক্রোস্কোপ ইউজ করি সেটা হতে পারে অথবা পোলারাইজিং মাইক্রোস্কোপ হতে পারে। পোলারাইজিং মাইক্রোস্কোপের মধ্যে আমরা ইউজ করেছি কিনা জানি না, পোলারাইজিং মাইক্রোস্কোপের মধ্যে আমরা মিনারোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে থাকি, এটা কালার দেখার মাধ্যমে আমরা খুব ইজিলি ডিস্ট্রিবিউট, আমরা যেমন স্টিলের মাইক্রোস্ট্রাকচার দেখে আমরা স্টিলকে চিনি, সেরকম পোলারাইজিং মাইক্রোস্কোপে কালার দেখার মাধ্যমে আমরা মিনারোলজিক্যালি এটা চিনতে পারি, ওকে দিস ইজ সিলিকা, দিস ইজ ম্যাঙ্গানিজ সালফাইড এক্সেট্রা এক্সেট্রা। সো এইটা একটা পসিবল। আরেকটা হলো মাইক্রোস্কোপিক মেথড, আমরা আমাদের যে মাইক্রোস্কোপিক আছে মেট্রোলজিক্যাল মাইক্রোস্কোপ যেটা আছে সেটার মধ্যে যদি আমরা একটা ইমেজ অ্যানালাইসিস সফটওয়্যার ইনস্টল করি তাহলে পরে আমরা অল দোজ রুটিন অ্যানালাইসিস যেটা আছে, অর্থাৎ এটা শেপ কেমন ইনক্লুশন আছে, এটা সাইজ কেমন, ডিস্ট্রিবিউশন কেমন, নাম্বার কয়টা আছে, ভলিউম ফ্র্যাকশন কেমন, তো এই ধরনের ইনফরমেশন গুলো আমরা পেতে পারি বাই ইউজিং অপটিক্যাল মাইক্রোস্কোপ। আর আইডেন্টিফাই সিলিকা, সিলিকেট, অ্যালুমিনা, সালফাইড এগুলো আমরা পোলারাইজিং মাইক্রোস্কোপের মধ্যে করতে পারি। ইলেকট্রন প্রোব মাইক্রো অ্যানালাইজার দিয়ে আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করতে পারি অফ ইন্ডিভিজুয়াল ইনক্লুশনস, এটা আমরা এসিএম দিয়েও করতে পারি
SMA EDX ফ্যাসিলিটি যেটা আছে সেটা দিয়ে করতে পারি। এনার্জি ডিসপারসিভ এক্স-রে অ্যানালাইসিস EDX যেটা কথা বললাম, যেটা সাধারণত SMA এর মধ্যে ফিটেড থাকে। সো এটা দিয়ে আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করতে পারি ইন্ডিভিজুয়াল ইলেকট্রন, যেহেতু আমরা SMA করতেছি। সো ছোট ছোট মাইক্রোস্কোপিক পার্টিকেলের মধ্যে আমরা যদি আমাদের প্রোবটা ফিট করি, তাহলে আমরা উই ক্যান অ্যানালাইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন। হয়তো তোমরা মাস্টার্স লেভেলে বা অথবা থিসিস যখন করবা তখন, আনফরচুনেটলি এখন তো আসাই যায় না, যদি ইউনিভার্সিটি ওপেন হয় তাহলে তোমরা SM ইউজ করার মাধ্যমে এই ফ্যাসিলিটি ইউজ করতে পারবো। ভ্যাকুয়াম ইনার্ট ফিউশন অ্যাপারেটাস যেটা আছে সেটা দিয়ে অক্সাইড ইনক্লুশন গুলোর আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করতে পারি। কারণ এই ধরনের অক্সাইড গুলো কেমিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আগে ফিউশনে নিতে হয়, লিকুইফাই করতে হয়। সো ফিউশন অ্যাপারেটাস কাজে লাগে। রেডিও অ্যাক্টিভ প্রেসার দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন কাউন্ট করতে পারি। কিছু কিছু ইনক্লুশন দেখলে রেডিও অ্যাক্টিভ করা যেতে পারে, এবং তখন এটা কোথায় কোথায় আছে সেটা আমরা টেস্ট করতে পারি। সো দিস দ্য কমন মেথডস যেগুলো এমপ্লয় করা যায়, এমপ্লয় করা হয় ডিউরিং অ্যাসেসমেন্ট অফ ইনক্লুশনস। এবং অ্যাসেসমেন্টের মধ্যে আছে কি আছে হলো কি কি ধরনের ইনক্লুশন আছে, এদের কম্পোজিশন অথবা মিনারোলজিক্যাল কম্পোজিশন অথবা আইডেন্টিফিকেশন করার মাধ্যমে, এন্ড দেয়ার শেপ, সাইজ এন্ড ডিস্ট্রিবিউশন, সেগুলো আমরা ইভেন কোয়ান্টিটি আমরা বের করতে পারি। ওকে, নাও লেট আস টক অ্যাবাউট ইনক্লুশন কন্ট্রোল। ইনক্লুশন কন্ট্রোল মানে হলো ইনক্লুশনটাকে রিমুভ করা। ঠিক আছে, ইফেক্ট অফ ইনক্লুশনস এর প্রপার্টি যদি আমরা চেক করি, যেমন ইমপ্যাক্ট প্রপার্টি অ্যাডভার্সলি এফেক্ট করে। ঠিক আছে, particularly if they are brittle, if they are needle shape, if they are plate shapes, সেগুলো খুব হাইলি ড্যামেজিং। On the other hand, round particle হলে পরে বেটার। আমরা আগে বলেছি brittle inclusions with low bond strength break up during deformation and they create void or cracks. Hot fatigue strength is reduced, hot workability affected because এরা মানে যদি আনডিফর্ম করে অথবা এরা যদি ব্রিটল হয়। Orientation of elongation inclusion cause anisotropy property. So যেগুলো আলটিমেটলি লম্বালম্বি ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় ডিউরিং বোল্ডিং অপারেশন, they create anisotropy in the property. So in view of the above, control of inclusions, particularly macro inclusions, are necessary. Okay, source of inclusions, দুই ভাবে inclusions আসতে পারে। Can you form following mechanisms? দুইভাবে একটু পরে বলি। এখানে হলো কিভাবে ফর্ম করে। ঠিক আছে, এক নম্বর রিঅ্যাকশন বিটুইন রিজেক্টেড সলিডস। সো সালফার যখন চলে যাচ্ছে তখন ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করতে পারে অথবা ক্যালসিয়াম সালফাইড ফর্ম করতে পারে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম দিয়ে যদি আমরা ডিঅক্সিডেশন করি তাহলে অ্যালুমিনিয়াম ফর্ম করতে পারে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বন যখন চলে যায় কার্বন মনোক্সাইড ফর্ম করে। ঠিক আছে, সো এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করতে পারে, ম্যাঙ্গানিজ অক্সাইড ফর্ম করতে পারে। তো যদিও কার্বন গ্যাস হিসেবে চলে যায়, কিন্তু আদার যেগুলো আছে যেগুলো সলিড প্রোডাক্ট ফর্ম করে সেগুলো ইনক্লুশন হিসেবে থাকতে পারে। মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ইরেশন অফ অ্যানাদার সোর্স। তো রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল যদি ইরেশন হয় অথবা ডিসলিউশন হয়। ঠিক আছে, ডিসলিউশন মানে যদিও একদম ডিজলভ হয়ে যাওয়া, কিন্তু সবসময় ডিসলিউশন হয় না। এক নম্বর হলো মেকানিক্যাল ইরেশন যদি হতে পারে, জাস্ট তুমি চার্জিং করছো, চার্জিং এর সময় স্ক্র্যাপের সাথে ঘষাকে কিছু লাইনিং খসে পড়ে গেল এবং সেটা লিকুইডের মধ্যে ঢুকে গেল, এবং যেহেতু দেজ আর মোস্টলি অক্সাইডস অফ স্টেবল কম্পাউন্ডস, যার কারণে তারা ডিসলিউশন সব সময় হয় না। সো ফর্ম করে। অথবা আরেকটা হতে পারে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তারা চলে আসতে পারে। ঠিক আছে, দেন অক্সিজেন পিক আপ বাই টিমিং স্ট্রেন। সো ডিউরিং আমরা টিমিং অপারেশন মানে পোরিং অপারেশন, ল্যাবেল থেকে যখন আমরা মোল্ডে পোর করি অথবা ফার্নেস থেকে ল্যাবেলে যখন নিয়ে আসি, এই টিমিং এর সময় metal can be oxidized. ঠিক আছে, and oxides can generate, and there are some other chemical reactions available. সেই chemical reaction এর মাধ্যমেও ইনক্লুশন ফর্ম করতে পারে। সো এই উপরের যে রিঅ্যাকশন যেটা বললাম সেটা হলো ইনহেরেন্ট, তার মানে মেটালের মধ্যে পিগ আয়রনের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তারা রিঅ্যাকশন করে সরে যাচ্ছে। সো দিস ইজ দ্য এন্ডোজেনাস মেকানিজম বলে, অর্থাৎ তোমার র মেটেরিয়ালের মধ্যে এটা আছে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো বাইরের সোর্স লাগে, যেমন ইরেশন অফ রিফ্র্যাক্টরি, সো রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালের থেকে আসতেছে, অক্সিজেন পিক আপ অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন আসতেছে, কেমিক্যাল রিঅ্যাকশন সেটারও সোর্স ফ্রম আউটসাইড। সো এই ধরনের জিনিসগুলো মেকানিজমকে বলে এক্সোজেনাস মেকানিজম। Inclusion can form during ট্যাপিং অফ মোল্টেন স্টিল, ব্লাস্ট ফার্নাস থেকে বা আর্ক ফার্নাস থেকে যখন আমরা ট্যাপিং করি,
ঠিক আছে। সো ইরিশন অফ রিফ্র্যাক্টরি হতে পারে, পিক আপ অক্সিজেন হতে পারে, ফর্মেশন অফ আয়রন অক্সাইড হতে পারে, ট্রিটমেন্ট অফ স্টিল ইন দ্য লেডেল যখন আমরা করি, সিনথেটিক স্ল্যাগ দিচ্ছি তখন প্রোডাক্ট ফর্ম করতে পারে, টিমিং অফ মোল্টেন স্টিম যখন আমরা মোল্ডের মধ্যে ঢালি সেটা হতে পারে, সলিডিফিকেশন ইন দ্য মোল্ড সেই সময় সেগ্রিগেশন হয়, এক্সেস সলিড বেরিয়ে যায়, সেটাও তখন ইনক্লুশন ফর্ম করতে পারে, ফাইনাল ফিনিশিং অপারেশন সারফেস অক্সিডেশন, সারফেস সালফারাইজেশন, ইনার অক্সিডেশন ডিউরিং হিট ট্রিটমেন্ট সেটা হতে পারে, ফিউশন ওয়েল্ডিং, ওয়েল্ডিং করার সময় বাতাসের সাথে রিঅ্যাক্ট করে ওখানে কম্পাউন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে, ইলেকট্রোড কোটিং থেকে কিছু কম্পাউন্ড চলে আসতে পারে। সো দিস আর দ্য ইনক্লুশন ক্যান ফর্ম ডিউরিং দিস প্রসেস। ওকে, সো কন্ট্রোল অফ ইনক্লুশন দুইটা প্রসেস, দুইটা উপায় করা হয়। একটা হলো ডিউরিং লিকুইড প্রসেসিং এর সময়, ডিউরিং সলিড স্টেট প্রসেসিং। লিকুইড স্টেট প্রসেসিং মানে স্টিল মেকিং এর সময়, সলিড স্টেট প্রসেসিং যখন আমরা থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট করি। থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট মানে হলো যে একটা বিলেটকে প্রথমে ফায়ার করা, তারপরে রোলিং করা, এটা হলো থার্মাল ট্রিটমেন্ট অ্যান্ড মেকানিক্যাল ট্রিটমেন্ট। সো এই ধরনের থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট যখন আমরা করি তখন দিস ইজ কল্ড সলিড স্টেট প্রসেসিং, তখন ইনক্লুশন ক্যান বি কন্ট্রোল করতে পারে। ওকে, সো লিকুইড স্টেট প্রসেসিং এর মধ্যে যেহেতু দিস ইজ দ্য স্টিল মেকিং প্রসেসের মধ্যে আছে, সো আমরা কি কি জিনিস কিভাবে চেক করতে পারি। এক নম্বর হলো কন্ট্রোল অফ ব্লাস্ট ফার্নেস থেকে, সরি বেসিক অক্সিজেন ফার্নেস থেকে এবং ইলেকট্রিক আর্ক ফার্নেস থেকে স্ল্যাগটা আসতেছে, অর্থাৎ স্টিমিং এর সময়ে লিকুইডের মধ্যে স্ল্যাগ চলে আসতো যেটা, এন্ড রিঅক্সিডেশন অফ লিকুইড স্ট্রিম ডিউরিং ট্যাপিং। সো এটা হলো লিকুইড স্টেজে। সো ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের মধ্যে বিভিন্ন ধরনের অক্সাইড আছে, যেমন আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড। সো এগুলো চলে আসলো, দিস অক্সাইড রিঅ্যাক্ট উইথ অ্যালুমিনিয়াম ডিউরিং লেডেড ট্রিটমেন্ট লিড টু ইনক্লুশন ফর্মেশন। ঠিক আছে, সো তাহলে আমাদের এই লিকুইড প্রসেসিং এর সময় আমাদের খেয়াল করতে হবে যে এই স্ল্যাগটা যাতে লিকুইডের সাথে না চলে আসে। একটা এক্সাম্পল দেখানো হচ্ছে এখানে, যে যদি যে স্ল্যাগটা চলে আসতো তার মধ্যে আয়রন অক্সাইড থাকে, তাহলে এই আয়রন অক্সাইড ক্যান রিঅ্যাক্ট টু দ্য অ্যালুমিনিয়াম টু ফর্ম অ্যালুমিনা। এখানে যেটা বলছিলাম যে অ্যালুমিনিয়াম যখন আমরা দেই ডিঅক্সিডেশন প্রসেসের সময়, তখন ডিঅক্সিডেশন প্রোডাক্ট ফর্ম করে অ্যালুমিনা। সো 1 কেজি আয়রন অক্সাইড যদি থাকে তাহলে পরে এরা রিঅ্যাক্ট করলে পরে পার কেজি আয়রন অক্সাইডের সাথে 0.28 কেজি অ্যালুমিনিয়াম রিঅ্যাকশন করে এন্ড 1/2 কেজি অ্যালুমিনা ফর্ম করে। এবং অ্যালুমিনিয়ার ডেন্সিটি যদি অ্যারাউন্ড 4000 হয়, তাহলে পরে আমরা এখানে জাস্ট রাফলি যদি আমরা ধরে নেই প্রত্যেকটা ইনক্লুশন গোল দেখতে এবং রাফলি তাদের ডায়ামিটার 1 মিলিমিটার হয়, তাহলে 240টা এই অ্যালুমিনা পার্টিকেল ক্যান ফর্ম পার কেজি আয়রন অক্সাইড। So a significant number of inclusions can generate by this process. Manganese oxide same ধরনের reaction করতে পারে, same ধরনের oxide inclusions can generate. Steaming from liquid ladle to tune dish and then from tune dish to the mold. ঠিক আছে, সো কন্টিনিউয়াস কাস্টিং এর সময় আমরা টুন ডিশ থেকে মোল্ডে নেই, অথবা টিমিং এর সময় ফার্নেস থেকে ল্যাডেলে দিচ্ছি এবং ল্যাডেল থেকে টুন ডিশে করতেছি। সো এই ধরনের যখন প্রসেস যেতে হয় তখন ম্যাক্রো ইনক্লুশনস ক্যান ফর্ম, আয়রন অক্সাইড ফর্ম করতে পারে, ম্যাঙ্গানিজ অক্সাইড ক্যান ফর্ম করতে পারে। এবং যার জন্য আমাদের এখানে তাহলে কন্ট্রোল কি উপায় হবে? কন্ট্রোলটা হবে হলো যে আমরা যে স্টিমটা পড়তেছে সেই স্টিমটা যেন প্রোটেক্টেড থাকে। প্রোটেক্টেড কিভাবে থাকে? আমরা যখন টুন্ডিশ থেকে যখন ল্যাডেলে ঢালবো, সরি ল্যাডেল থেকে যখন টুন্ডিশে ঢালবো, তখন এই স্টিমটা একটা পাইপের ভিতর দিয়ে পড়বে এবং এই পাইপটা লিকুইড পর্যন্ত ডুবানো থাকবে, তাহলে বাতাসের সাথে কোনো স্পর্শ থাকলো না। অথবা ল্যাডেল কি বলে টুন্ডিশ থেকে যখন ল্যাডেলে ঢালবো একইভাবে পাইপের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, তো এই পাইপের ভিতর দিয়ে গেলে পরে এই পাইপটাকে বলে সাবমার্জ নজল। ঠিক আছে, শ্রাউডেড অথবা সাবমার্জ নজল, যেটা এই নজল সাবমার্জ করা থাকবে লিকুইডের মধ্যে। সো লিকুইডটা সোজা লিকুইডের ভিতরে নিচে যায় পড়তেছে, বাতাসের সাথে কোনো সম্পর্ক নাই, রিঅ্যাকশন করছে না, ইনক্লুশন ফর্ম করছে না নতুন করে। ঠিক আছে, তো এটা হতে পারে। এবং এটাকে আরো হেল্প করা যেতে পারে, সেটা হলো আমরা পার্জিং করতে পারি বাই ইনার্ট গ্যাস। তো আমরা যে স্টিমটা দিয়ে পড়তেছে সেই স্টিমটাকে আমরা ইনার্ট গ্যাসের আওতায় যদি নিয়ে আসি, তাহলে পরে নতুন করে কোনো ইনক্লুশন জেনারেট করতে পারবে না। সিলেকশন অফ টুন্ডিশ ফ্লাস্ক। টুন্ডিশটা হলো কি? টুন্ডিশটা হলো একটা ইন্টারমিডিয়েট ভেসেল। কন্টিনিউয়াস কাস্টিং যখন আমরা করি, আমরা প্রথমে ফার্নেস থেকে ল্যাডেলে ঢালি, ল্যাডেলটা নিয়ে মোল্ডের উপরে ঢালা হয় না, সরাসরি মোল্ডে ঢালা হয় না, ল্যাডেল থেকে আরেকটা ইন্টারমিডিয়েট ভেসেলের মধ্যে পড়ে,
রিজার্ভারের মধ্যে পড়ে, সেই রিজার্ভার থেকে লিকুইড মেটাল মোল্ডে পড়ে। ঠিক আছে, তো আমরা এই রিজার্ভার নিয়ে নেক্সট ক্লাসে আলাপ করব। তো এখানে যেটা হচ্ছে যে এই টুন্ডিশ যেটা আছে, যেটা সেকেন্ডারি রিজার্ভার যেটা আছে বিটুইন ল্যাডেল অ্যান্ড মোল্ড, সেখানে আমরা উপর একটা যদি ফ্লাক্স কভার দিয়ে রাখি, সেই ফ্লাক্স কভার দিলে পরে যদি কোনো সালফার থাকে, যদি কোনো সালফার রিলেটেড ম্যাঙ্গানিজ সালফার ফর এক্সাম্পল, যদি কোনো আয়রন অক্সাইড থাকে, সেগুলো এই স্ল্যাগের মধ্যে চলে যেতে পারে এবং লিকুইডটা ক্যান বি পিউরিফাইড। এবং এখানে আমরা জাস্ট এক্স্যাক্টলি সেকেন্ডারি মেটালজিতে আমরা যেটা দেখেছি, ডিসালফারেশন করা, ডিঅক্সিডেশন করা, সেই জিনিসগুলোও এখানে একটু সামওয়াট স্মল লেভেলে এখানে হচ্ছে, যাতে করে লিকুইডটা ক্লিনার থাকে। ওকে, টুন্ডিশ অপারেশন কেয়ার মাস্ট বি এক্সারসাইজড টু অ্যাভয়েড স্ল্যাগ এনট্রেইনমেন্ট। এখানেও কারণ এখানে যেহেতু আমরা লিকুইড ঢালতেছি, সেখানে মোটামুটি একটা হেজিটেশন থাকে। আমরা যে স্ল্যাগ ফর্ম করার জন্য যে পাউডার যেগুলো দেই, সেই পাউডার গুলো লিকুইডের ভিতরে ঢুকে নিয়ে নতুন করে স্ল্যাগ ইনজেকশন তৈরি হতে পারে। সো এই সমস্ত জিনিসগুলো খেয়াল করতে হবে। টুন্ডি শুড নট এমপ্টি কমপ্লিটলি। আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো সিম্পল অপারেশনের সময় টুন্ডিশ থেকে একটা স্ট্রিমের মাধ্যমে একটা মোল্ডে যায়। কন্টিনিউয়াস কাস্টিং ছবি হয়তো তোমরা দেখেছো, তো একটা বিলেট ফর্ম করে। কিন্তু যদি মাল্টিপল স্ট্র্যান্ড হয়, তার মানে একটা টুন্ডিশের মধ্যে অনেকগুলো ওপেনিং আছে, যার ফলে এই অনেকগুলো ওপেনিং থেকে অনেকগুলো বিলেট ফর্ম করছে, সেটা হতে পারে। তাহলে পরে এটা যেহেতু হাই প্রোডাকশন ক্যাপাসিটি থাকে, তো এই ল্যাডেল টুন্ডিশের মধ্যে একটা ফার্নেস থেকে ল্যাডেলে করে লিকুইড ঢালা হচ্ছে, আবার আরেকটা ফার্নেস থেকে এসে ঢালা হচ্ছে, অথবা দিস ইজ এ কন্টিনিউয়াস কাস্টিং প্রসেস, সো ইট উইল কন্টিনিউয়াসলি কাস্ট করতে থাকবে। তো এই কন্টিনিউয়াসলি কাজ করতে থাকার কারণে ডেফিনেটলি ল্যাডেল এমটি, টুন্ডিশ এমটি হয়ে যাবে। তখন আরেকটা যখন ঢালবো, বলা হচ্ছে যে পুরা ল্যাডেলটা কখনোই এমটি করে ফেলা যাবে না, এমটি করে ফেললে পরে স্ল্যাগ গুলো ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, সো ল্যাডেল এমটি হওয়ার আগে সাধারণত টুন্ডিশের একটা মেইন পারপাস হলো এটা হাইটটা ফিক্সড রাখা, যাতে করে লিকুইড যে রেটে চলে যাচ্ছে সেই রেটটা দ্বারা কনস্ট্যান্ট থাকে, একটা এসেনশিয়াল কন্ডিশন ফর কন্টিনিউয়াস কাস্টিং প্রসেস। সো এইগুলো করতে গেলে পরেও আমাদের এই টুন্ডিশের হাইটটা মেনটেন করতে হবে। and lining material should be inert with aluminium, কারণ অ্যালুমিনিয়াম দিতে হয় ডিঅক্সিডেশন প্রসেসের জন্য, এবং এই অ্যালুমিনিয়াম যাতে লাইনিং এর সাথে রিঅ্যাক্ট না করে সেটার ব্যবস্থা থাকতে হবে। So these are the common operations inclusion control-এর জন্য during in tundish. Formation of inclusions in the mold during solidification. ঠিক আছে, মোল্ডের মধ্যে যেটা নরমালি ফর্ম করে সেটা হলো সেগ্রিগেশন হয়। এখানে তো যেহেতু নতুন করে আর কিছু হচ্ছে না, তুমি লিকুইডটা ঢেলে দিলা মোল্ডের ভিতরে, মোল্ডের মধ্যে লিকুইডটা সলিডিফাই হচ্ছে। এবং ডিউরিং সলিডিফিকেশন আমরা জানি একটা মোল্ডের অনেক ওজন আছে, 400 কেজি পর্যন্ত হতে পারে একটা মোল্ড যদি বড় সাইজ হয়। যদি আমরা বিলেট কাস্টিং না করে, আমরা যদি কন্টিনিউয়াস কাস্টিং না করে ইনগট কাস্টিং করি, সেই সমস্ত ক্ষেত্রে লম্বা সময় ধরে যে সলিডিফিকেশন হচ্ছে, solid can reject to form segregation, so differential composition form করে। pouring শব্দের সাথে তোমাদের পরিচয় আছে, so this is one form of segregation. So এই segregation must be avoided by suitable chemical composition control, and stirring of molten steel is effective to minimize segregation inclusion formation. ঠিক আছে, স্টারিং নট স্ট্রিং, স্টারিং করে এই সেগ্রিগেশনটাকে এলিমিনেট করা। ঠিক আছে, সো এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো করতে হবে যদি আমরা সলিডিফিকেশনের সময় ইনক্লুশন ফর্ম করতে না। সলিড স্টেটে যেটা হয় সেটা হলো বেসিক্যালি ডিঅক্সিডেশন। সলিড তো সলিড হয়ে গেছে, সুতরাং ভিতরে আর কোনো রিঅ্যাকশন হবে না, তাই না? ইন সলিড স্টেট প্রসেসিং স্টিল ইজ হিটেড টু এ টেম্পারেচার রেঞ্জিং বিটুইন 800 and 1200, যখন আমরা বিলেট থেকে রড তৈরি করি, টু পারফর্ম থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট, and here steel must be heated under inert atmosphere to avoid oxidation. ঠিক আছে, সারফেসের মধ্যে অক্সিডেশন ফর্ম করে, অক্সাইড স্কেল রাস্ট করে, তো এই রাস্ট সহ যদি আমি রোলিং করি, এই রাস্ট ক্যান পেনিট্রেট টু দ্য লিকুইড মেটাল। যেহেতু লিকুইড মেটাল এখনো মোটামুটি ভাবে ডাক্তার আছে, ভেরি হাই টেম্পারেচার 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি হিট করি, আমাদের এখন মনে করো টিএনটি স্টিল যখন তৈরি করা হয় টেম্পারেচার ইউজুয়ালি হাই থাকে, তো তখন ইট ইজ সাফিসিয়েন্টলি সফট, তখন এই মরিচা বা স্কেল যেটা আছে সেটা ডিউরিং রোডিং অপারেশন চলে যেতে পারে, যার কারণে রোডিং করার আগে অবশ্যই স্কেলিং ক্লিন করে ফেলার একটা প্রভিশন রাখতে হয়। ডিউরিং ফিউশন ওয়েল্ডিং, ওয়েল্ডিং যখন করা হয়, ওয়েল্ডিং করার সময় লিকুইড পুল ফর্ম করে, এখানে লিকুইড সলিড লিকুইফাই হয়ে যায়। ঠিক আছে, লিকুইফাই হইলে এটা
এয়ারে কন্ট্যাক্টে আসে, সো ইট ক্যান বি অক্সিডাইজ। ঠিক আছে, এই অক্সিডাইজ এটা যদি কম্পাউন্ড গুলো যদি ডিক্লোমিডে থেকে যায়, সলিডিফাই হয়ে যায়, তখন ইট বিকাম ব্রিটল। সো ওয়েলটা খুব ইজিলি ভেঙে যায়। ঠিক আছে, সো এটা করার জন্যই আমরা সাধারণত যেটা করি সেটা হলো যে ইলেকট্রোড যেটা থাকে, ইলেকট্রোডের চারিদিকে কিছু ফ্লাক্সিং ম্যাটেরিয়াল থাকে। সো মেল করার ইলেকট্রোড দিয়ে মেল করার সাথে সাথে ওই ফ্লাক্সিং ম্যাটেরিয়াল গুলো লিকুইডের উপরে একটা লেয়ার করে। সো ইট প্রটেক্টস। সো ইলেকট্রোড সিলেকশন, ইলেকট্রোডের মধ্যে যে ফ্লাক্সিং ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো সিলেকশন বিকাম ক্রিটিক্যাল ডিউরিং ইলেকট্রোড ওয়েল্ডিং অপারেশন। ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং নাও। সো আমরা এখানে কিছু কিছু প্রসেস দেখলাম, যে প্রসেসের মাধ্যমে আমরা ইনক্লুশন যাতে না হয়, ইনক্লুশন কন্ট্রোল আমরা চেক করলাম। ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং হলো ডিজাইনিং ইনক্লুশন। ঠিক আছে, এখানে আমরা কমানো কথা বলতেছি না, আমরা করতেছি ইনক্লুশনটাকে ডিজাইন করে এমন ভাবে চেঞ্জ করব যাতে করে ইট বিকাম লেস হার্মফুল। ঠিক আছে, so inclusion engineering technology is based on design of inclusions to alleviate their harmful effects on the product properties. ঠিক আছে, so inclusion engineering does not refer to removal of inclusions, but it refers, number one, modifying chemical composition, সেটা একটা হতে পারে, modifying shape সেটা হতে পারে, distribution of inclusion uniformly, আমরা very small particle এটাকে ম্যাক্রো ইনক্লুশন গুলোকে if possible মাইক্রোতে কনভার্ট করে ওয়েল ডিস্ট্রিবিউটেড করে ফেলা, সেটা আমরা করতে পারি, and deliberate attempts to form very fine inclusions। ঠিক আছে, তো সেটাও আমরা করতে পারি। সো these are the common, আমরা যদি চারটা ওয়ে যদি বলি, এক নম্বর হলো modifying chemical composition, দুই নম্বর হলো modifying shape, তিন নম্বর হলো distributed uniformly, তিন নম্বর to form very small size or change into very small size। So এই হলো মোর ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং এর অ্যাক্টিভিটি। ম্যাক্রো ইনক্লুশনস মাস্ট বি রিমুভড। ঠিক আছে, বিকজ দিস আর দ্য মেইন ডিফেক্টস, মেইন ইনক্লুশনের মেইন যে ড্যামেজিং ইফেক্ট যেটা হয় সেটা এটা করে, সেই জন্য ম্যাক্রো ইনক্লুশন গুলোকে পার্টিকুলারলি টার্গেট করতে হবে। ঠিক আছে, in all other cases, depending on application, inclusion can be modified or minimize their harmful effects. Okay, example হিসেবে আমরা কয়েকটা বলতে পারি, যেমন oxide inclusions have been designed to make them useful to increase machine tool life. So machine tool steel যখন তৈরি করা হয় তখন এই ধরনের অ্যাক্টিভিটি করা যেতে পারে। Tool steel is designed to be self lubricating, self rheology of oxide inclusions সেটা করবে। So high temperature it becomes liquefied। ঠিক আছে, so rheology better হয়। Glassy inclusion is designed to soften the tool chip temperature so that viscous layer of glass can lubricate the tool surface. So these are some of the examples of inclusion engineering in practice. What type of inclusions need to be modified? সাধারণত দুই ধরনের inclusions কে modify করা হয়। একটা হলো alumina, because alumina is the most harmful one, and manganese sulfide। ঠিক আছে, so alumina inclusions are brittle and break on deformation, so that's why alumina remove করা দরকার পড়ে, and manganese sulfide inclusions are deformable এবং during rolling operation it forms stringer defect। এই stringer defect এর কথা বলেছিলাম, so this is called stringer defect। ঠিক আছে, so এগুলা ডিফর্ম করে একটা elongated একটা ডিফেক্ট ফর্ম করে। ঠিক আছে, so এই ধরনের stringer defect যাতে না হয়, এটা একটা সেটা। on the other hand, alumina, so these are the particle of alumina, ঠিক আছে, brittle, ভেঙে গেছে খুব ইজিলি। ঠিক আছে, so এই দুইটা ইনক্লুশনস কে কমনলি মডিফাই করা হয়। ওকে, রিকোয়ারমেন্ট ফর ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং, মডিফাই করার জন্য আমাদের কিভাবে করতে হবে, এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যে এলিমেন্টটা ওই ইনক্লুশনের সাথে রিঅ্যাক্ট করে এটাকে মডিফাই করবে। ঠিক আছে, তো এলিমেন্ট যেটা হবে ইট শুড হ্যাভ হাই কেমিক্যাল অ্যাফিনিটি। অবশ্যই ইনক্লুশনের যে ইনক্লুশন মডিফাই করতে চাই যদি অ্যালুমিনিয়াম হয়, তো অ্যালুমিনিয়ামের সাথে এটা হাইলি রিঅ্যাক্টেবল হতে হবে। মডিফাই দ্য কম্পোজিশন সো দ্যাট ইট বিকামস লিকুইড ইফ পসিবল। একটা সলিড ইনক্লুশন আছে, এটাকে আমরা যেটা দিচ্ছি সেটা এটার সাথে রিঅ্যাক্ট করে এটাকে লিকুইড করে, অর্থাৎ মেল্টিং পয়েন্ট ড্রাস্টিক্যালি রিডিউস করলো, অ্যালুমিনিয়াম বেলা এটা হয়ে থাকে। শুড অলসো বি এবল টু মডিফাই শেপ ইফ পসিবল, শেপের কথা বলা করেছে। সো শার্প এজ গুলো যাতে বেন্ড ইফ পসিবল এটা একটু রাউন্ডেড করে দেওয়া, অথবা টোটালি যদি এটাকে গ্লোবুলার করে ফেলতে পারি তাহলে আরো ভালো। গ্লোবুলার মানে স্ফেরিক্যাল, সো স্ফেরিক্যাল করতে পারলে দ্য বেস্ট। আদারওয়াইজ অন্য শেপে যদি থাকে, অ্যাটলিস্ট শার্প এজ গুলোকে যদি আমি এটাকে চেঞ্জ করে ফেলতে পারি তাহলে বড় লাভ। ঠিক আছে, সো
দিস ইজ হাউ আমাদের একটা এলিমেন্ট সিলেক্ট করতে হবে। মেথড অফ ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং, অ্যালুমিনিয়ামের জন্য যেটা বলতেছি, অ্যালুমিনিয়াম কিল স্টিলে অ্যালুমিনিয়াম ইনক্লুশন ফর্ম করে and it is solid because its melting point is very high, 2000 এর কাছাকাছি। So during continuous casting they clog the nozzle and affect the steel flow rate, সেটা আরেকটা এটা হ্যাম্পারিং ইফেক্ট। সো স্টিল মেকিং টেম্পারেচার সলিড থাকে, এটা আলটিমেটলি সলিড ইনক্লুশন ফর্ম করে বিকজ দিস ইজ ব্রিটল। অন এট দ্য সেম টাইম যদি ডিস্টিলেশন প্রসেসের মধ্যে কিছু থেকে যায় অথবা ডিউরিং পোরিং অ্যালুমিনিয়াম যদি ফর্ম করে, তার অ্যালুমিনিয়াম সবসময় দিতে হয়। অক্সিডেশন ইজ দ্য মোস্ট হার্মফুল ওয়ান। সো এটা সরানোর জন্য অ্যালুমিনিয়াম দিতে হয়। সো অ্যালুমিনিয়াম ফর্ম করে এবং দ্যাট ক্যান ক্রস দ্য নজল। সো নজল যদি বন্ধ হয়ে যায় তাহলে লিকুইড মিলে গেলাম, বোরিং আর হবে না। ক্যালসিয়াম ইজ দ্য মেইন এলিমেন্ট টু মডিফাই অ্যালুমিনিয়াম, ঠিক আছে। Solubility of calcium in steel 320 ppm, density of calcium 1.55 gram. So steel density is 7.8, calcium density 1.55, and it is vapor at the steel making temperature, probably 907 না কত জানো এটা boiling point, ঠিক আছে। সো তাহলে কি দাঁড়ালো, তুমি ক্যালসিয়ামে মানে একটা টুকরা ক্যালসিয়াম দিয়ে দিলা, এটা রিঅ্যাকশন করলো, ইট ইজ নট পসিবল। ক্যালসিয়ামের টুকরাটা উপরে থেকে যাবে বিকজ ইট ইজ ভেরি লাইটার, 1.55 গ্রাম অনলি। সো এটা নিচে কখনোই ঢুকবে না, এন্ড এট দ্য সেম টাইম দেওয়ার সাথে সাথে ইভাপোরেট করবে, টপ সারফেসে আছে, ইভাপোরেট গ্যাস হয়ে উপরে চলে যাবে। So it will not have do its purpose. So এটাকে লিকুইডের মধ্যে ঢুকানোটা এটা একটা মেথড বের করে ফেলতে হবে। সাধারণত যেটা করে সেটা হলো ইনজেক্ট করে ইয়ের মাধ্যমে, টিউব বা যাই বলি না কেন তার মাধ্যমে ডিপ ইনসাইড দ্য লিকুইড, সেটা করতে হবে। অথবা আরেকটা উপায় আছে, সেটা হলো আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ডিঅক্সিডেশন পারপাসের জন্য সাধারণত অ্যালুমিনিয়াম রডের চারিদিকে এই পাউডার গুলোকে লাগিয়ে দেওয়া হয় পেস্টের মতো করে, ঠিক আছে। সো ওয়্যার কন্টেনিং ক্যালসিয়াম কম্পোনেন্ট, টিপিক্যালি ক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে। তো ক্যালসিয়াম সিলিকন পাউডার এটা মিক্স করে অ্যালুমিনিয়াম ওয়্যারের চারিদিকে একটা টিউবের মতো ফর্ম করে এটা দিয়ে আমরা ডিঅক্সিডেশন করি। তাহলে অ্যালুমিনিয়াম ওয়্যার নিচে চলে যাচ্ছে, ক্যালসিয়ামটা নিচে চলে যাচ্ছে, সো ক্যালসিয়াম তার পারপাস সার্ভ করছে। So injection speed is very high, যাতে করে আস্তে আস্তে দিলে পরে সাথে সাথে ইভাপোরেট করে চলে যাবে। সো ভেরি ফাস্ট এটা লিকুইডের ভিতরে চলে যেতে পারে। সো 80 থেকে 300 মিটার পার মিনিট এই রেটে লিকুইডের মধ্যে দেওয়া হয়। Addition of calcium containing oxygen and sulfur in two phases. So calcium এর মেইন তাহলে কিভাবে কাজ করছে, একটা মাঝে সালফার থাকে, ক্যালসিয়াম সালফার ফর্ম করে, আর যদি অক্সিজেন থাকে অ্যালুমিনিয়াম দিয়ে ডিঅক্সিডাইজ, যদি অক্সিজেন থাকে লিকুইড থাকে তাহলে অ্যালুমিনিয়াম আছে। সো ক্যালসিয়াম অ্যালুমিনিয়ামের সাথে রিঅ্যাক্ট করবে, ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফর্ম করবে, সালফারের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম সালফাইড ফর্ম করবে। ওকে, সো অ্যালুমিনিয়াম বেলায় যেটা হচ্ছে, সে এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যান ফর্ম ডিপেন্ডিং অন দ্য রেশিও অফ ক্যালসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম, ঠিক আছে। সো 3 ক্যালসিয়াম অক্সাইড 1 অ্যালুমিনিয়াম, এটা মেল্টিং পয়েন্ট 1800। সো ইট ইজ ইউজুয়ালি সলিড তাহলে দাঁড়াচ্ছে 12 calcium oxide 7 alumina, it's 1673, it is liquid at the steel making conditions, ঠিক আছে। ক্যালসিয়াম অ্যালুমিনা 1:1 রেশিওতে যদি হয় তাহলে এটা 1868, it is solid. ক্যালসিয়াম 2টা অ্যালুমিনা, it's 2000, it is solid, ঠিক আছে। সো তাইলে পরে এই সমস্ত জিনিসের মধ্যে আমরা একটা কম্পাউন্ড পেলাম অফ ক্যালসিয়াম অ্যালুমিনেট, যেটার মধ্যে 12 ক্যালসিয়াম 7 অ্যালুমিনা, রেশিও হলো 1.27, হুইচ ইজ লিকুইড। তো আমাদের টার্গেট হবে এইটা যাতে ফর্ম করে তার ব্যবস্থা করা। সুতরাং ইটস ভেরি ক্রিটিক্যাল টু ক্যালকুলেট অর ডিটারমিন। তো ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম রেশিওটা যাতে 1.27 এর কাছাকাছি থাকে সেটা চেষ্টা করতে হবে, যাতে করে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম মিক্স করে যে প্রোডাক্টটা ফর্ম করবে সেটা যেন এই 12 ক্যালসিয়াম অক্সাইড 7 অ্যালুমিনা ফর্ম করে, হুইচ ইজ লিকুইড। অ্যান্ড লিকুইড সাধারণত একটু যদি মিক্স আপ থাকে, ভেরি ইজিলি দে ক্যান agglomerate to form globular shape. So গোল লিকুইড ফর্ম করে, স্ফেরিক্যাল ফর্ম করে এটা উপর দিকে ভেসে উঠবে। সো দ্যাটস দ্য মেইন টার্গেট। সালফাইড ফেজ ক্যালসিয়াম সালফাইড ফর্ম করে, ম্যাঙ্গানেজ সালফাইড আছে, সেটাও হতে পারে। সো
Melibdenum calcium sulfide is 2000 degrees centigrade, manganese sulfide 1600 degrees centigrade. ঠিক আছে? So calcium aluminum have some solubility for calcium sulfide. So তাহলে মানে সালফার যেটা আছে ফেরাস সালফাইড সেটাকে আমরা মডিফাই করছি দুইটা ফর্মে, ম্যাঙ্গানিজ সালফাইড, ক্যালসিয়াম সালফাইড। দুইটাই যদি ফর্ম করে তাহলে তারা সাধারণত একটা কম্পাউন্ড ফর্ম করে, এবং এই ক্যালসিয়াম অ্যালুমিনেট যদি থাকে সেটাও সাম ডিগ্রি অফ ক্যালসিয়াম সালফাইড সলিউশনে নিতে পারে। অক্সাইড শেপ কন্ট্রোল কিভাবে হচ্ছে? তো অ্যালুমিনাকে আমরা এখানে কন্ট্রোল করছি। নর্মাল অ্যালুমিনিয়াম স্টিল ক্যালসিয়াম থাকে, ঠিক আছে? ক্যালসিয়াম ফার্স্ট মডিফাইড দ্য অক্সাইড। সো আমরা একটু আগে বললাম মডিফিকেশন করে এটাকে মানে পার্টিকেল গুলোকে আমরা লিকুইফাই করে ফেলছি, ঠিক আছে? সেটা করা হচ্ছে ক্যালসিয়াম উইল দেন ডিসালফারাইজ টু ভেরি লো লেভেল। তখন সো ওয়ান্স ক্যালসিয়াম অ্যালুমিনাকে নিয়ে নিল, বাকি ক্যালসিয়াম যেটা আছে সেটা এখন ডিসালফারাইজ করছে। So it is possible that calcium will react with sulfur to form calcium sulfide first before modifying the oxide shape. So আমরা যদি জাস্ট একটু কম্পোজিশনে টুইক করি তাহলে আমরা এই জিনিসটাকে রিভার্স করে ফেলতে পারি। সো প্রথমে এটা ক্যালসিয়াম সালফারের সাথে রিঅ্যাক্ট করবে, সো সালফারটাকে সে নিয়ে নিল, তারপরে সে অক্সাইডটাকে মডিফাই করবে, এবং এটাই হলো কন্ট্রোল যেটা অ্যালুমিনিয়াম, সালফার এবং ক্যালসিয়ামের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে। সালফাইডের শেপ কন্ট্রোল করা হলো ম্যাঙ্গানিজ সালফাইড লো মেল্টিং পয়েন্ট, ইট এলংগেটস, আমরা বললাম যে স্ট্রিংজেট ইফেক্ট ফর্ম করে। তো এটা যাতে না হয় আমরা তার জন্য যেটা করতে পারি, একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করতে গেলে পরে থার্মোডাইনামিক্স বলে যে ম্যাঙ্গানিজ এবং সালফারের অ্যামাউন্টের গুণফল 2 এর চেয়ে বেশি হতে হবে। 2 এর চেয়ে যদি কম থাকে তাহলে ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করবে না, ঠিক আছে? তো এটা কিভাবে হচ্ছে? সলিডিফিকেশনের সময় ইনিশিয়ালি ম্যাঙ্গানিজ সালফার এত লেভেলে থাকে না, যাতে করে এদের গুণফল 2 এর মতো না, ঠিক আছে? খেয়াল করো, ম্যাঙ্গানিজ থাকে লেটস সে হাইস্ট অ্যামাউন্টও যদি থাকে, ম্যাঙ্গানিজ ক্যান বি অ্যাজ হাই অ্যাজ 1.5% হতে পারে, ঠিক আছে? 1.5% ঠিক আছে, কিন্তু সালফার ইজ 0.00 লেভেলে, তো এই দুটো গুণ করলে পরে 2 কখনোই হবে না, ঠিক আছে? সো ইনিশিয়াল লিকুইড ডাজন্ট কন্টেন দ্যাট মাচ ম্যাঙ্গানিজ অ্যান্ড সালফার যাতে করে এদের প্রোডাক্ট 2 এর উপরে হবে, কিন্তু আলটিমেটলি এটা 2 এর উপরে হয়ে যায়। কখন হয়ে যায়? সেটা হলো when starts solidifying। সো যখন আমরা মোল্ডের ভিতরে সলিডিফিকেশন শুরু হয়ে যায়, সলিডিফিকেশন হলে পরে আমরা জানি যে অলওয়েজ ফার্স্ট পিউরার ফর্মের সলিড ফর্ম করে। পোরিং এর কথা সবসময় মনে রাখবে। তো পিউরার ফর্মের সলিড হলে তাহলে সলিউটি যেটা আছে বা ইমপিউরিটি যেটা আছে সেটা সেগ্রিগেট হয় না লিকুইড। তো ম্যাঙ্গানিজ যদি থাকে, ম্যাঙ্গানিজ প্রথম যেটা ফর্ম করবে সেটা হলো আয়রন আলফা ফর্ম করবে, ঠিক আছে? তো আয়রন কন্টেন্ট সবচেয়ে বেশি, ইম্পিউরিটি কন্টেন্ট সবচেয়ে কম, এবং ইম্পিউরিটি গুলো লিকুইডের মধ্যে আস্তে আস্তে ডাম্প করছে, and liquid becomes richer in all those inclusions, sulfur, manganese, etc. So এই তখন এদের অ্যামাউন্ট গুলো আস্তে আস্তে বাড়তে একটা পর্যায়ে যেয়ে নিয়ে, অর্থাৎ সলিডিফিকেশনের লেটার স্টেজে যেয়ে নিয়ে এদের অ্যামাউন্টের গুণফল 2 এর চেয়ে বেশি হয়ে যায়, তখন এরা ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করে, ঠিক আছে? সো ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম at the end of the solidification at the manganese and sulfur rich interdendritic region। সেগ্রিগেশন যেটা হচ্ছে সেটা সাধারণত পুরো স্ট্রাকচার জুড়ে হয় না। প্রথমে যেহেতু কুলিং রেট যেহেতু ভেরি হাই, বিকজ আমরা মেটাল মোল্ডের মধ্যে ঢালছি, সো চিলিং ইফেক্ট হচ্ছে, এবং চিলিং হলে পরে ডেনড্রাইটিক স্ট্রাকচারে সলিডিফাই হয়। তোমরা সরি কাস্টিং কি বলেছো তোমরা? তো ডেনড্রাইট ফর্ম করে, সেই ডেনড্রাইটের ফাঁকে ফাঁকে ইন্টারডেনড্রাইট ফাঁকে ফাঁকে লিকুইড গুলো রিচ ইন ইম্পিউরিটি হয়। So for sulfide shape control, it is necessary to desulfurize steel to very low value, ঠিক আছে? So যাতে করে এই সেগ্রিগেশনটা হয়েও যাতে এই 2 এর উপরে না যায়, সেই জন্য সালফারের ভ্যালু ক্যান বি অ্যাজ লো অ্যাজ 0.000 লেভেলে, যাতে করে গুণফলটা 2 এর নিচে থাকে। তো অ্যাডিশন অফ ক্যালসিয়াম যখন আমরা করি, ডিসালফারেশন করি, তো এফিশিয়েন্টলি ক্যালসিয়াম দিয়ে ডিসালফারাইজ করতে হবে অ্যালুমিনিয়াম স্টিলকে, যাতে করে এই সালফারটা সরিয়ে ফেলা হয়। If this has excess calcium oxide, high sulfide capacity as well. So calcium oxide excess থাকা মানে হলো সালফাইড ক্যাপাসিটি। সো বিভিন্ন লেভেলে ক্যালসিয়াম অক্সাইড বারবার দিতে হয় যাতে করে সালফারটা একদম লো লেভেলে চলে যায়। সেগ্রিগেশন এই যে সমস্যা যেটা আছে ম্যাঙ্গানিজ সালফাইডের, সেই প্রবলেমটা যাতে না হয়, ঠিক আছে? এবং calcium sulfide, manganese sulfide once forms, they usually spherical, ঠিক আছে?
স্ফেরিক্যাল। প্রথমে তাহলে কি হচ্ছে, প্রথমে অ্যালুমিনা যেটা আছে, অ্যালুমিনিয়াম ক্যালসিয়ামের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম অ্যালুমিনেট ফর্ম করে, এবং ক্যালসিয়াম অ্যালুমিনেটের চারিদিকে ক্যালসিয়াম সালফাইড ম্যাঙ্গানিজ সালফাইডের মিক্সচারের একটা রিং ফর্ম করে। And so basically they usually spherical or globular and they doesn't elongate. So stringer defect যেটা একটু বললাম, সেই stringer defect হয় না। Lastly, sometimes rare earth element to add করা যেতে পারে for inclusions modifications, ঠিক আছে। Although very expensive, for example cerium যদি দেই, cerium সালফার রিমুভ করতে পারে, অক্সিজেন রিমুভ করতে পারে, so cerium oxide ফর্ম করতে পারে, cerium সালফাইড রিমুভ করতে পারে, or even oxysulfideও ফর্ম করতে পারে, এবং এদের ডেন্সিটি ইউজুয়ালি 5 to 6, so মোটামুটি ভালো ডেন্সিটি আছে। These inclusions do not float easily, that is the main point. So rare earth a strong deoxidation desulfurization, কিন্তু এদের ফ্লোট করার জন্য ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, যেহেতু এর ডেন্সিটি ভেরি হাই, সো এরা tend to remain in the liquid method, যদিও এদের এক্সেলেন্ট ক্যাপাবিলিটি আছে অক্সিজেন এবং সালফারকে রিমুভ করার। ওকে, সো এই হলো আমাদের আজকের লেকচার। আমরা যদি সামারি করি, আমরা আজকে দেখতে চেষ্টা করলাম সেটা হলো ইনক্লুশন নিয়ে যত কথা। Inclusion is always harmful because most of the inclusions are solid at the steel making temperature and they are brittle and very strong, very hard. যার কারণে যদি থেকে যায় তাহলে করে নানান ধরনের ডিফেক্ট ফর্ম করে, এবং তারা নানান ধরনের ডিফেক্ট ইনিশিয়েটও করতে পারে যদি তারা অফসাইড থাকে। আমরা জানি অফসাইড ইনক্লুশন খুব এফিশিয়েন্ট নিউক্লিয়েটিং এজেন্ট ফর ফর্মিং আদার ইনক্লুশনস অ্যাজ ওয়েল। সো এই ইনক্লুশনস গুলোকে বিভিন্ন সোর্সের বিভিন্ন টাইপের দেখলাম, এরা অক্সাইড হতে পারে, অক্সিসালফাইড হতে পারে, বিভিন্ন ধরনের মিনারোলজিক্যাল চেঞ্জের কম্পোজিশনে আমরা চেক করেছি, এবং এগুলোকে আমরা ফার্স্টলি মেজার করতে পারি বাই ইউজিং ডিফারেন্ট টেকনিক্স। ফর এক্সাম্পল মাইক্রোস্কোপিক মেথড আমরা বলেছি, অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের মেথড আছে, সেটা দিয়ে আমরা এটাকে ক্যারেক্টারাইজেশন করতে পারি, এবং ক্যারেক্টারাইজেশন করার পরে যদি দেখি এরা এক্সেস লেভেলে ফর্ম করছে, তাহলে এগুলোকে আমরা সরানোর ব্যবস্থা করতে পারি। আমরা কখনোই 100% সরাতে পারবো না, বিকজ 100% ক্লিন স্টিল ক্যানট বি প্রডিউসড নো ম্যাটার হোয়াট। সো আমরা ক্লিনার করতে পারি, আমরা স্টিলটাকে যত বেশি ক্লিন সম্ভব আমরা ক্লিন করতে পারি, এবং এই ক্লিন করার জন্য দুটা মেথড আছে। একটা হলো আমরা ইনক্লুশন টোটালি সরিয়ে ফেলা, এবং চেষ্টা করা যাতে ইনক্লুশন ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স নাই ফর্ম করে। তার জন্য বিভিন্ন ধরনের প্রসেসের কথা বলা হলো, বিভিন্ন লেভেলে কি ধরনের প্রসেস অ্যাপ্লাই করলে পরে বা প্রিকশন নিলে পরে ইনক্লুশন ফর্ম করবে না, সেটা আমরা দেখলাম। আরেকটা হলো যে ওয়ান্স ইনক্লুশন ইজ ফর্ম অথবা ফর্ম করতেছে, সেই সমস্ত ক্ষেত্রে ইনক্লুশন গুলোকে মডিফাই করে টলারেবল শেপে, টলারেবল কম্পোজিশনে নিয়ে যাওয়ার জন্য ইনক্লুশন ইঞ্জিনিয়ারিং করতে পারি, সেই ব্যবস্থা হবে। তো এই হলো আমাদের সেকেন্ডারি স্টিল মেকিং শেষ হয়ে গেল। আমাদের আরেকটা ক্লাস আছে, আমরা বলেছিলাম বুধবারে নেব, সরি আজকে তো বুধবার, বৃহস্পতিবারে নেব, তোমাদের সিআর নিশ্চয়ই তোমাদের বলেছে। তো ওই দিনে আমরা কাস্টিং দেখবো, কি করে ইনগট কাস্টিং করে, কি করে কন্টিনিউয়াস কাস্টিং করে। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি। স্যার আমার কথা কি শুনতে পারতেছেন? ওকে, চ্যাটের মধ্যে কি দিয়েছ? ওকে, সো খোদা হাফেজ।